কারণ আমি যেহেতু গুলিবিদ্ধ হয়েছিলাম আপনার 19 তারিখে প্রেস ক্লাবের সামনে, আমাদের মিছিলে গুলি করা হয়েছিল এবং এরপর তো আমি অ্যারেস্ট হয়ে রিমান্ডে ছিলাম। ফলে আমাকে কিন্তু একটা মামলায় সাক্ষ্য করা হয়েছে এখানে। তো এখানে যে জিনিসটা একটু আমি ক্লিয়ার করি, ডাক্তার জাহেদ বলেছেন যদিও, সেখানে হচ্ছে যে আপনার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এইটার আইনটাই একটা আলাদাভাবে করা। আপনার তো মনে আছে যে একটা পত্রিকার লেখা বা একটা বইয়ের মানে ঘটনাকেও সাক্ষী হিসেবে এখানে গ্রহণ করার বিধান হুম। রাখা হয়েছে, যেটা আগে করা হয়েছিল। কিন্তু এই মামলায় আমরা দেখেছি এই ধরনের কোন ধরনের ফলস সাক্ষী বা কোন ধরনের এভিডেন্স যেটা মানে একদম ক্লিয়ার না, এই ধরনের কিছু নেওয়া হয় নাই। সো এখানে আরেকটা জিনিস যেটা ডাক্তার জাহেদ বলছিলেন যে সময় নিতে পারতো, দেখেন আমরা যখন সাধারণ কোর্ট হয়, হ্যাঁ, সাধারণ কোর্টে কিন্তু অনেকগুলো মামলা থাকে। হয়তো দেখা যাচ্ছে একটা মামলা 3 বছর ধরে চলছে, কারণ তার ডেট পড়ে একই দিনে, অনেকগুলো মামলা থাকে। এখানে কিন্তু যারা প্রসিকিউটর, এখানে যারা মানে জাজ এবং এখানে যারা ইনভলভ, এরা কিন্তু পার্টিকুলারলি এই মামলার জন্য স্পেশালি ইনভলভ, এবং তাকে এটার জন্য ইনভলভ করা হয়েছে। এটা একটা ট্রাইব্যুনাল। এটার এখানে যারা বলছেন যে এটা দ্রুত, এটা ট্রাইব্যুনাল করাই হয় দ্রুত করার জন্য। ট্রাইব্যুনাল করাই হয় যাতে প্রপার জাজমেন্টটা করা যায়, একদম টু দা পয়েন্ট এটা সবকিছু করা যায়। হুম। এখন এখানে যেহেতু আপনার আসামি পক্ষ অনুপস্থিত, যেটা আরো জাহেদকে আমি আরেকটু সংশোধন করে দিই ডাক্তার জাহেদকে, সেটা হচ্ছে ইন অ্যাবসেন্সিয়া বিচার কিন্তু এই ট্রাইব্যুনালই হয়েছে। আপনার মনে থাকার কথা চৌধুরী মাইনুদ্দিন, হুম। না না ওনাকে না, আমি ফাঁসির আদেশ। আন্তর্জাতিক না না, হাসিনার স্ট্যান্ডার্ড মেলাবো কেন? আমি বলছি আন্তর্জাতিক যে স্ট্যান্ডার্ড সেটার কথা। না, আন্তর্জাতিক একটা লোক যদি পালায় থাকে এবং পালায় থাকাটা তাকে পাওয়া যাচ্ছে না, বিষয়টা তেমন না। সে তো আপনার মানে ভিজিবল আছে, ভিজিবল হয়ে সে কোর্টে সারেন্ডার করছে না। আপনি এই জন্য না কি না তার না, আমি না না না, আমি তাহলে বলি, আমি আপনাকে একটা উদাহরণ দিই তাহলে। বেনিয়ামিন নেতানিয়াহু কোথায় আছে আইসিসি কি জানে না? আছে তো। ওর বিরুদ্ধে তো চার্জ, কনভিন্সিং চার্জ হয়েছে, ওর ট্রায়াল তো শুরু হয় নাই, কারণ নেতানিয়াহুকে আইসিসি তে না পাওয়া না না, যায় নাই। আপনি যে যেগুলো দিচ্ছেন সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালের হ্যাঁ, হ্যাঁ, আইসিসির মঞ্জু ভাই, আইসিসির জায়গাটা। না না, মঞ্জু ভাই, এক মিনিট এক মিনিট, আমি একটু ক্লিয়ার করে নিই, তাহলে দর্শকরা বুঝতে সমস্যা হবে না। আমি এই না, আমি কথাই কিন্তু বলছি, আমি আমি একটু, আমি না কিন্তু না না আপনাকে না, আমি, আমি কিন্তু আপনাকে তখন বলি না, আপনি একটু ওয়েট করেন, আমি একটু বলা শেষ করি, ঠিক আছে? আচ্ছা আপনি জি, একটু না না, অপেক্ষা আপনি আমাকে করেন। মিসকোট করছেন মঞ্জু ভাই, আপনি আমাকে মিসকোট করছেন, না না সেই না, জন্য আমি ক্লিয়ার মিসকোট করে করছি দিতে না তো, চাইছি। আমি উদাহরণ দিচ্ছি, আমি উদাহরণ দিচ্ছি, না আমি না না, উদাহরণ আপনি দিচ্ছি। আমাকে মিসকোট করছেন মঞ্জু ভাই। আমি আবারও বলি, এই ট্রাইব্যুনালে হয়েছে কি হয় না সে আলাপ করি নাই। আমি বলছি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড হচ্ছে ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি ইন অ্যাবসেন্সিয়া বিচার হয় না, আমরা করছি তাই প্রশ্ন ভাই, তুলবে, এটা বলছি। আমি যদি এখন আপনাকে প্রশ্ন করি যে, আপনি যদি আপনাকে এখন প্রশ্ন করি চৌধুরী মইনুদ্দিনকে যখন ইন অ্যাবসেন্সিয়া ফাঁসি দেওয়া হয়েছে, তখন কি আপনি এটা তুলছিলেন প্রশ্ন? এইটা না, সেটাও আমরা পুরো ইন্টারন্যাশনাল আমরা স্ট্যান্ডার্ডের পুরো ভায়োলেশন। কোর্টের বিরুদ্ধে, ওইটা পুরো কোর্টের না বিরুদ্ধে না কথা না না বলছি। না কি বলেন? ইনঅ্যাবসেনিয়া, না না না, আমি অ্যাবসেন্সিয়া না। হ্যাঁ, না, মঞ্জু ভাই, যারা ভাইরে প্রেজেন্টে, যাদের প্রেজেন্সে বিচার হয়েছে, আমরা সেটাই নাকচ করছি, সেই বিচারই নাকচ করছি আমরা। জাহেদ, আপনাকে আমি বলি, আপনাকে আপনার এই যে আপনার একটা প্রবলেম হচ্ছে, আপনি শুনতেই পারেন না, ছেনছেনিয়ে ওঠেন। আপনি একটু শুনেন আগে। হ্যাঁ, আমি যেটা বলেন। বলতে চাচ্ছি, আমি যে আপনি পরেও তো বলতে পারতেন যে আমি আপনাকে মিসকোট করেছি, এটা সমস্যা নেই, আপনি অস্থির হওয়ার দরকার নেই, সময় আছে। প্রথম কথা হচ্ছে যে এই ইন অ্যাবসেন্সিয়া বিচার এটা পৃথিবীতে রুলস আকারে আছে। হ্যাঁ, আপনি যেহেতু এখানে এত বড় একটা গণহত্যা হয়েছে, একজন এখানে রাজসাক্ষী উপস্থিত আছেন, এখানে শত শত মানুষের লাশ পড়েছে, মানুষরা ক্ষতিগ্রস্ত, এবং এটা নিয়ে অলরেডি রাষ্ট্রটা একটা, এখন আমরা সেটেলমেন্টে যেতে পারি নাই। এবং এটার একটা গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে যে আপনাকে বিচারের দাবিটা নিয়ে রীতিমতো রাজপথে পরিবারগুলোর মধ্যে একটা আর্তনাদ চলছে। সুতরাং আপনি টেকনিক্যালি আইসিসির কথা তুলে এখানে যখন রায়টাকে, এখানে তো রায়টাকে প্রশ্ন করা হচ্ছে, প্রশ্নবিদ্ধ করার আলোচনাতে আপনি এটা তুলেছেন। সুতরাং আমার কাছে মনে হচ্ছে যে এটা একটা কৌশলগত ভাবে এই শহীদ পরিবার, এই আহতদের আর্তনাদকে কিছুটা আঘাত করার জন্য এটা একটা সুকৌশলী অবস্থান। সেজন্য আমি এটা প্রতিবাদ করছি। সো আমি যেটা মনে করি যে এখানে ইন অ্যাবসেন্সিয়া বিচার হয়েছে, এবং ইন অ্যাবসেন্সিয়া বিচার হতে বাধ্য। কারণ যখন কোনো আসামি পালিয়ে যায়, কোনো খুনি পালিয়ে যাবে, আপনার ঘর থেকে কেউ চুরি করে পালিয়ে গেলে আপনি তার বিচার তার জন্য শাস্তি হবে না? তাকে কোর্টে আনতে পারবেন না? তার তার ব্যাপারে তার সে যদি কিন্তু শেখ পালিয়ে থাকে হাসিনাকে তো তাহলে কি কোর্টে আনা যাচ্ছে না। না, শেখ হাসিনা কোর্টে আনা যাচ্ছে না কেন? উনি আসছেন না বলেই তো আনা যাচ্ছে না। হুম। উনি সেটার আসছেন না, জন্যই, বা উনি, সেটাই ইন অ্যাবসেন্সিয়া বিচার। আর মুজিবুর রহমান মঞ্জু, আমি হ্যাঁ, দেখছিলাম যে আন্তর্জাতিক যে আমি মানবাধিকার সংস্থাগুলো তারাও আসলে আমি এই একটু শেষ করি, অ্যাবসেন্সের আমি একটু বিচার শেষ নিয়েই প্রশ্ন করি তুলছেন। জি। আমি একটু শেষ করি। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর দায়িত্ব তো হচ্ছে, আমি তো আপনাকে বলছি যে শেখ হাসিনা যদি কালকে এসে আপিল করে, তাহলে কার ইন অ্যাবসেন্সিয়া বিচারটা হবে বলেন? আমি আপনাকে প্রশ্ন করছি। নো, ধরেন অবশ্যই। আগামীকাল যদি শেখ হাসিনা এসে সারেন্ডার করে, সে আপিল করে, বিচারটা আবার হবে না? হুম। হবে কিনা বলেন? হ্যাঁ, অবশ্যই। তাহলে তাহলে আপিল হবে। ইন অ্যাবসেন্সিয়া বিচার তো হচ্ছে না। আপনি ইন অ্যাবসেন্সিয়া বিচারটা করতে সেটা তো বাধ্য হয় নাই। হয়েছেন কেন? না না, হয় না, হবে তো। শেখ হাসিনা যদি হবে। কালকে এসে, আপনি আপনি যদি আসবেন শেখ জানেন যে হাসিনা শেখ কালকে? হাসিনা আসবেন,
শেখ হাসিনা যদি আপনাকে বলে থাকে আসবে না, তাহলে তো আসবে না। আর যদি আপনার সাথে যোগাযোগ না থাকে, তাহলে তো আমি তো মনে করি আসা উচিত তার। আপনাকে তিনি বলেছেন যে যদি, উনি আসবেন? জি, আপনাকে কি বলেছেন যে উনি আসবেন? না, শেখ হাসিনা তো মানে তাকে যদি, তিনি যদি ন্যায় বিচার পেতে হয়, যারা বলছেন ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালের সিস্টেমে, তার তো আসা উচিত। আপনি কি মনে করেন না তার আসা উচিত? নিশ্চয়ই, নিশ্চয়ই বিচার প্রক্রিয়া ফেস করা নিশ্চয়ই, উচিত। জি। নিশ্চয়ই ডাক্তার জাহিদও মনে করেন যে শেখ হাসিনার আসা উচিত, হুম। এবং তার অ্যাবসেন্স, তার প্রেজেন্সেই আমরা বিচারটা দেখতে চাই, এবং তার প্রেজেন্সেই তার কি আর্গুমেন্ট আছে সেটা শুনতে চাই। আমার নিজেরও শোনার ইচ্ছা আছে যে শেখ হাসিনা কেমন করে তার হৃদয়ে কাঁপলো না, সে হেলিকপ্টার থেকে গুলি করার কথা বললো, লেথাল ওয়েপন ইউজ করার কথা বললো, লাশ পোড়ানোর কথা বললো। হুম। এই জিনিসটা তার মুখ থেকে আমিও শুনতে চাই। শুধুমাত্র সিটি ব্যাংকে অ্যাকাউন্ট থাকলেই করতে পারবেন গুগল পে, তাই অ্যাকাউন্ট খুলুন আজই। কিন্তু ঠিক সেই আছে, শোনার যে ইচ্ছাটা আছে, আমাদের যে শোনার যে ইচ্ছাটা আছে যে আসলে কেমন করে হলো বা তার ডিফেন্সে তিনি কি বলতে চান, সেটি কেউ তো খুব শক্ত করে সেই ইচ্ছাটার জন্য তো আদালতের প্রক্রিয়াটা কি হলো। কারণ জেনাই খান পান্না তিনি লড়তে চেয়েছিলেন শেখ হাসিনার মামলায়, যিনি আসলে শেখ হাসিনার পক্ষে কথা বললে পরিচিত মুখ, তাকে তো দেওয়া হলো না দাঁড়াতে। না কোনো নাম না জানা, মুখ না চেনা এমন একজন ব্যক্তি দাঁড়ালেন ডিফেন্স না লয়ার না, হিসেবে। ওনার পক্ষে, ওনার জেডাই খান পান্না তো, এটা আপনি তো জানেন, জেডাই খান পান্না কিন্তু ইয়া হতে চেয়েছিলেন, এই ট্রাইব্যুনালের চিফ হতে চেয়েছিলেন। এখন এগুলো তো ধরেন ভেতরের কথা না জেনে বাইরের একটা জিনিস দেখলেই তো আর হবে না। জেডাই খান জেডাই খান পান্নাকে যখন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর করা হয় নাই, তখন উনি নানা ধরনের সিন ক্রিয়েট করেছেন। এবং জেডাই খান পান্না, আপনি জানেন যে এটার উপর ক্ষুব্ধ হয়ে উনি নানা ধরনের পরিস্থিতি তৈরি করেছেন, সেটা আলাদা ইস্যু। আমি আপনাকে যেটা বলতে চাচ্ছি, কিন্তু আপনি আমরা যে যেটা কোশ্চেনটা জেনেছি এটা করছেন, হয়তো ভেতরের খবর, বাইরের খবর হচ্ছে তিনি শেখ হাসিনার আইনজীবী হতে চেয়েছিলেন, এটি প্রকাশ্য তিনি তিনি, আনুষ্ঠানিকভাবে ভাই, উনি জানিয়েছেন। যখন, উনি যখন ডেট শেষ হয়ে গেছে তখন উনি বলেছেন, এটা এটা আপনার জানা থাকার কথা। হ্যাঁ, এটা হঠাৎ কিন্তু করে উনি আইনজীবী বলেছেন যখন, পরিবর্তন যে কোনো সময় কিন্তু হওয়া সম্ভব। এটি এমন কোনো বিষয় না যেটি একদম পরিবর্তন অযোগ্য। আইনজীবী একজন হলে যে কোনো না না পর্যায়ে না, মামলার ফাইনাল আপনাকে হওয়ার মনে আগেও রাখতে আইনজীবী হবে, পরিবর্তন হয়। আপনাকে মনে রাখতে হবে আইনের বিষয়টা আইনের দৃষ্টিতে চলবে। এখন ধরেন উনি, শেখ হাসিনা পলাতক, একজন পলাতকের পক্ষে কেউ আইনজীবী হতে পারে কিনা আমি জানি না। স্টেট যাকে দিতে পারে সেটা আলাদা জিনিস, হুম। কিন্তু একজন পলাতক আসামির পক্ষে, খুনির পক্ষে কেউ এসে দাঁড়িয়ে আইনজীবী দাবি করতে পারে কিনা এটা আমি জানি না, এটা নিয়মটা জানতে হবে, কথা জি, বুঝছেন? মুজিবুর রহমান মঞ্জু, সো আপনাকে ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ। ওই যে না আপনি না, বলছিলেন যে শোনার যে ইচ্ছা, শেখ হাসিনা কি বলেন, সেই ইচ্ছাটা হয়তো মিটিগেট হতো খানিকটা যদি জেডাই খান পান্না দাঁড়াতেন। তাহলে হয়তো ডেভিড না বার্গম্যান না ওই না, এটা প্রশ্নটা হতো না, তুলতেন এটা কিনা জানি এটা না, এটা তুলতেও হতো না, পারতেন। এটা হতো না। আমি আপনাকে বলি, প্রথম কথা হচ্ছে আপনি যেটা বলেছেন একটু ছোট্ট করে শেষ যে করেন। প্রতিহিংসামূলক বিচার কিনা, ঠিক আছে, এটা আমি ডাক্তার জাহিদের কথার সাথে আমি বলি যে বিএনপি বা জামাত ক্ষমতায় থেকে যদি বিচার হতো, তাহলে এটা প্রতিহিংসার বিচার বলতে পারতেন আপনি। হুম। এমন একটা সময় বিচার হচ্ছে যে বিচারটা কম্পারেটিভলি প্রতিহিংসা কম। আগামীতে হুম। দেখেন, আগামীতে যারা স্বরাষ্ট্রমন্ত্রী হবেন, আইনমন্ত্রী হবেন, সেটা হবে কাদের থেকে? এই বিএনপি, জামাত, এনসিপি, এদের থেকেই হবে, এবং এরা সবাই অনেক অনেক বেশি মানে ক্ষতিগ্রস্ত জায়গা থেকে। ফলে তখন কিন্তু প্রতিহিংসা ডক্টর ইউনূসও প্রতিশোধের, প্রচন্ড ক্ষতিগ্রস্ত ছিলেন, জনাব মুজিবুর রহমান মঞ্জু, প্রচন্ড ডক্টর না, ইউনূসও সেটা ক্ষতিগ্রস্ত ছিলেন। সেটা সেটা অত প্রচন্ড না, ঠিক আছে, ওটা অত প্রচন্ড ক্ষতিগ্রস্ত না। ধরেন আচ্ছা। আপনি যদি দেখেন এখন যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা আছেন, উনি অত প্রচন্ড ক্ষতিগ্রস্ত না, যতটুকু ক্ষতিগ্রস্ত আপনার ধরেন ওই যে বাবর সাহেব, হুম। ঠিক আছে। আপনি যদি দেখেন যে এখন আসিফ নজরুল সাহেব যতটুকু ক্ষতিগ্রস্ত, তার চাইতে অনেক বেশি হুম। হুম। ক্ষতিগ্রস্ত আপনি দেখবেন যে জি। ব্যারিস্টার আরমান বা এই টাইপের যারা আছে। সুতরাং আগামী দিনে এই টাইপের লোকেরা যখন ক্ষমতায় আসবে, তখন হুম। দেখবেন হুম। যে তখন মনে হবে তাহলে যেন কেন সেই প্রতিহিংসা। বিশ্বাসটা চিফ প্রসিকিউটর সাহেবই রাখতে পারলেন না? কেন বললেন যে সামনের দিনে বিচার চলবে কিনা এই জন্য হ্রাস করতে হচ্ছে, যার কারণে এমনকি বিচারটা নিখুঁতভাবে নাও করতে পারেন? এই বক্তব্যটা চিফ প্রসিকিউটরের। না না, মুজিবুর এটা রহমান মঞ্জু, এটা আমি আপনার কাছে আবার ট্রাইব্যুনাল, আসি, আপনার কাছে আমি শুনেন, আবার আসি এই প্রসঙ্গটা। ট্রাইব্যুনাল করাই হয় দ্রুত বিচারের জন্য। ট্রাইব্যুনালের পদ্ধতি হচ্ছে যে যাতে ডকুমেন্টস গুলো হারিয়ে না যায়। আপনি তো জানেন কিন্তু চিফ যেখানে অনেক প্রসিকিউটর কিন্তু ডকুমেন্টস বলছেন লুকিয়ে ফেলা নিখুঁতভাবে হয়েছে। করা যাচ্ছে না, তা সত্ত্বেও দ্রুত করতে হচ্ছে, কারণ আগামী সরকার এসে সেটি চালায় কিনা। আমি জাস্ট তাকে কোট করছি, আমি বললে আপনি বললে আমি একদম লাইন বাই লাইন কোট করবো। আমি ডাক্তার জাহির আপনার কাছ থেকে আপনি না, কিছু ঠিক আছে, বলতে চাচ্ছিলেন, যোগ করতে চাচ্ছিলেন জনাব মুজিবুর রহমান মঞ্জুর প্রসঙ্গে, নিশ্চয়ই সেটি নিশ্চয়ই, বলেন, প্লিজ। তারপর আমি প্রশ্নটি করবো। হ্যাঁ। আমি আমার কথা মিসকট করা হচ্ছে, আমি একটু বলি। মানে উনি একদম বললেন যে আমি রীতিমতো মানে যারা আছে তাদের দুঃখে আছে, কষ্টে আছে, তাদের সেই ক্ষোভ দুঃখকে সম্মান জানিয়ে বলছি, এবং মঞ্জু ভাই মনে করছেন যে এটা একটা পরিকল্পিত ভাবে আমি এগুলো করছি। দেখুন, আমি এটা নিয়ে প্রচুর কথা বলেছি, চ্যানেলে চ্যানেলে কলাম লিখেছি প্রথম আলোতে, যে কেউ চেক করতে পারে এই বিচার নিয়ে আমার অবস্থান কি। সমস্যাটা হচ্ছে এই জায়গায় যে আমরা যখন বলছি যে এটাকে অহেতুক আমি কেন প্রশ্ন তৈরি করছি। ধরুন, মানবতা বিরোধী অপরাধের জন্য সর্বোচ্চ জায়গা হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট। এখন মানে ওনারা একটু আইন টাইন কম বোঝে নিশ্চয়ই, সেজন্য ওনারা ইন অ্যাবসেন্সিয়া বিচার পছন্দ করেন না। না পেলে আমি কেমনে বিচার করবো, তো আমি ইন অ্যাবসেন্সিয়া বিচার করে ফেলি। খুবই কমন কাণ্ড জ্ঞানের ব্যাপার, এবং আইসিসির ওই কাণ্ড জ্ঞানটা নাই যে তারা
না আসলে আমি বিচার করব না, তাই তো ব্যাপারটা দাঁড়ালো। সারা পৃথিবী মিলে এরকম একটা কোর্ট করেছে যাদের এইটুকু কাণ্ড জ্ঞান নাই, যেহেতু যাদেরকে আইসিসি তে আনা হয় সব বিরাট বিরাট ক্রিমিনাল, না আনতে পারলে আমি বিচার করব না। তাদের তো কাণ্ড জ্ঞান থাকা উচিত ছিল যে না, ও যাকে আমি পারবো না তাকে তার ইন অ্যাবসেন্সিয়া বিচার করে ফেলবো। তো আমরা এটাকে আবার যুক্তি হিসাবে দেখাচ্ছি, কারণ কি ক্রাইম এগেন্স্ট হিউম্যানিটি, চোরের কথা বললেন মঞ্জু ভাই, চুরি টুরি না, 100 খুন 1000 খুনও কেউ কন্ট্রাক্ট কিলার করা আর ক্রাইম এগেন্স্ট হিউম্যানিটি বিশেষ ধরনের অপরাধ। এই অপরাধটার বিচার নিয়ে কথা। আচ্ছা, ইন অ্যাবসেন্সিয়া বিচার আমরা করলাম, আমরা সিদ্ধান্ত নিলাম, ঠিক আছে। তো এরপর কি করার কথা ছিল? যেহেতু শেখ হাসিনা প্রেজেন্ট না, তিনি তার লয়ার দিতে পারেন নাই, তখন উচিত ছিল আমরা এমন লয়ার দেয়া যিনি সিরিয়াসলি ফাইট করবেন, যিনি এফিশিয়েন্ট। কারণ ওই তো ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড যেহেতু আমরা এটা মানি নাই, সেটার জন্য আমাদের আরো বেশি কেয়ারফুল থাকা উচিত ছিল। আমরা ফাজলামো করেছি গিয়ে। ডাক্তার জাহিদ, আপনি আপনি এখন বাধা দিচ্ছেন, আপনি এখন বাধা না, দিচ্ছেন। এই যে আমি যে এখন বাধা দিচ্ছি না, এটা আপনাকে জানাই দিচ্ছি, আমি পরে কথা বলবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ওকে ওকে। তো উনি করলেন এটা, কথা দরকার ছিল আমাদের খুবই সিরিয়াস ধরনের কোন একজনকে দেয়া। আচ্ছা, 2 নম্বর কথা, যেটা এখানে পান্নার কথা আসলো, সরকার যাকে দেবেন তার ব্যাপার। সরকার যেটা এখানে পান্নাকে দেন নাই কেন? দিতে পারতেন, কারণ আমরা তার পলিটিক্যাল অ্যালাইনমেন্ট জানি, দিলে এই ধরনের অভিযোগ কমানো যেতে পারতো। সরকার জানিয়েছে টাইম শেষ হয়ে গেছে, যিনি আছেন তাকে না, তার সাথেই আরেকজনকে দেওয়া যেতে পারতো, সিরিয়াসলি দেওয়া যেতে পারতো। আরেকটা কথা আমি একটু বলি, মঞ্জু ভাইয়ের বক্তব্যের মধ্যে এটা ছিল, যেটার মধ্যে এক ধরনের পলিটিক্যাল অবস্থান। আমাদের শেখ হাসিনা কি ম্যাসাকার করে গেছে ওটা মঞ্জু ভাই চাই আমি কম জানি না, এবং সেটার বিরুদ্ধে লম্বা সময়ে যে লড়াইয়ে মঞ্জু ভাই ছিলেন, আমিও খানিকটা থাকার চেষ্টা করেছি শেখ হাসিনার বিরুদ্ধে। তো এগুলো আমরা ওয়েল ইনফর্ম। একটা বিচার যখন এই সংক্ষুব্ধ মানুষের কথা মাথায় রেখে একটা বিচার করে শেষ করে ফেলতে হবে, এই সেন্স অফ আর্জেন্সি তৈরি হয়, সেটা খারাপ। আমি বারবার এই কথাটা বলার চেষ্টা করছি, এই তাড়াহুড়ার কোনো প্রয়োজন ছিল না। আচ্ছা, কিছু বিচার তো তারপরে শেষ পর্যন্ত পরে যাবে, তো কি হবে একটু খেয়াল করি। প্রতিহিংসার রায় বিএনপি জামাত দিতে পারে বলে মঞ্জু ভাই বলছেন, তো এখন তো মৃত্যুদণ্ডই দিয়ে দিল, এর চেয়ে বেশি কি রায় হইতো পরে? শুধুমাত্র সিটি ব্যাংকে অ্যাকাউন্ট থাকলেই করতে পারবেন গুগল পে। তাই অ্যাকাউন্ট খুলুন আজই। কি রায় হইতো? ওনাকে 100 বার ফাঁসি দিত একটার জন্য, মৃত্যুদণ্ডই তো দিয়ে দিল। তাহলে কি দাঁড়ালো? যে বিএনপি বা জামাত বা আর কেউ আরো বেশি প্রতিহিংসা, আরো খারাপ রায় কি হতে পারতো আমি আসলে জানি না। এবং এই ট্রাইব্যুনালের আরো অনেকগুলো মামলা তো নির্বাচনের পরে চলে যাবে, তখন কি হবে তাহলে? এগুলো প্রত্যেকটা আসলে খোঁড়া যুক্তি। আমি আসলে অবাক না, হচ্ছি এটা কিন্তু দেখে যে সরকার। মুজিবুর রহমান মঞ্জু এটা বলছেন যে প্রতিহিংসা রায় করলে তারা করতে পারেন, কিন্তু চিফ প্রসিকিউটর সাহেব বলছেন যে তারা হয়তো করবেন কিনা, বিচারটা চালাবেনই কিনা, একদম সেখানেই না, তিনি আমি সেটা সন্দেহ বলছি, সবার আমি সন্দেহ সেটা প্রকাশ বলছি না, করছেন। আমি মঞ্জু ভাইয়ের কথাই বলছি আবারও, যে হুম। মঞ্জু ভাইয়ের কথায় প্রতিহিংসার রায়, ধরলাম কথার কথা, এখন মৃত্যুদণ্ড হয় নাই, শেখ হাসিনাকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে, বিএনপির লোকজন আসলে, জামাতের লোকজন আসলে তাকে মৃত্যুদণ্ড দিয়ে দিতে পারতো। তো কিন্তু মৃত্যুদণ্ডই দিয়ে দিলেন, প্রতিহিংসার রায় এর চেয়ে আর বেশি কি হইতে পারতো? এই মঞ্জু ভাইয়ের কথা খণ্ডন করার জি জন্য জি। জনাব তাজুল যেটা বলেছেন আপনি সঠিক, যে তারা বিচারই করবে কিনা এই প্রশ্ন। এমনকি শুধু সেটা না, আমার সাথে এনসিপির যখন প্রচুর বিচার নিয়ে চাপ দিচ্ছে, এনসিপি আমার সাথে অনেকে টক করতে বলেছেন যে তারা সন্দিহান পরে বিচার হবে কিনা, তখন আমি তাদেরকে এই প্রশ্ন করেছি, ক্ষমতা যদি বিএনপি আসে, বিএনপি কি আমাদেরকে দিয়ে খুব আদরে ছিল? সবচেয়ে বেশি টর্চার দল, কেন সে বিচার করবে না? তো এইগুলো না আসলে যুক্তি না। আবারও বলি, বিচারের সাথে যখন আপনি এই যুক্তিগুলো আনেন, বিচারের মতো করে চলা উচিত। এখানের মধ্যে কেউ আহত নিহতরা দ্রুত রায় চায় কিনা, পরে বিচার হবে কি হবে না, এগুলোকে যখন যুক্তি হিসাবে আনা হয়, প্রবলেম হয়। এই জন্য বলছি যে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, অবশ্য আমাদের অনেকের এখন অ্যামনেস্টি ভালো লাগবে না, আমরা একসময় অ্যামনেস্টি আর হিউম্যান রাইটস ওয়াচ নিয়ে প্রচুর কথাবার্তা বলতাম সেখান থেকে ডোবানোর জন্য। অ্যামনেস্টি মৃত্যুদণ্ডের বিষয়টাকে আমি সরিয়ে রাখি, কারণ এটা পৃথিবীর অনেক দেশে আছে, আমি বাংলাদেশে যেহেতু আছে, আমি এটাকে নিয়ে ডিবেট গ্রহণ করি না। ইন অ্যাবসেন্সিয়া বিচারের কথা বলেছে এমনেস্টি, ঠিক একই জিনিস লিখেছে, যে এখানে ডিফেন্স লয়ার অত্যন্ত দায়সারা ভাবে এটা করেছে। আমি এটাকেই তুলতে চাইছি। আমি এটুকু বলে শেষ করি মঞ্জু ভাই, আমার বক্তব্যটা হচ্ছে, যেহেতু আমরা ইন্টারন্যাশনাল একটা স্ট্যান্ডার্ড মেনটেন করছি না, আপনি যতই কাণ্ডজ্ঞানের যুক্তি দেন, ইন্টারন্যাশনালি এটা একসেপ্টেড না ক্রাইম এগেন্স্ট হিউম্যানিটির মতো কোনো অপরাধের বিচার ইন অ্যাবসেন্সিয়া হতে পারে। তো আমরা যেহেতু সেটা করছিও, আমাদের উচিত ছিল ডিফেন্স লয়ারের ব্যাপারে খুবই সিরিয়াসলি, খুবই মেটিকুলাসলি স্টেপ নেওয়া, এবং এতে বিচার যদি দীর্ঘায়িত হয় হতো। শেখ হাসিনার সময় যেহেতু আগের আইসিটিতে তারা কাস্টাডিতে ছিলেন, তারা ফাইট করেছেন, তাদের রায় হতে 2.5 বছর লেগেছে। আমাদের যদি মানে গ্রস অ্যাভারেজ প্রাথমিক রায় হতে আমাদের 2-2.5 বছর 3 বছর লাগলে কি ক্ষতি হয়ে যেত? হ্যাঁ, যেহেতু তাদের সাক্ষী ছিল না, তারা ফাইট করেনি, কিন্তু ডিফেন্স লয়ার যদি আরেকটু ফাইট করতো, এতে যদি আরেকটু বেশি সময় লাগতো, তাহলে আমরা এই বদনাম গুলো থেকে এখন বাঁচতাম, এটা বলতে চেয়েছি। জি, ডাক্তার জাহিদ স্পষ্ট। জনাব মুজিবুর রহমান মঞ্জু, আপনি আবার কিছু মাঝখানে বলার জন্য বলছেন, আমি একটা প্রশ্ন করি, তারপরে আপনি একসাথে মিলিয়েই না, বলেন আপনি যে আপনি আপনি প্রশ্নটা পরে করেন, নাহলে আচ্ছা আচ্ছা ঠিক ভুলে আছে, যাব। আচ্ছা শেষ প্রথম করেন। কথা হচ্ছে, ডাক্তার জাহিদ নিজেও অনেকগুলো মিসকোট করেছেন। যাই হোক, প্রথম কথা হচ্ছে যে অবশ্যই ডাক্তার জাহিদের তাড়াহুড়ার দরকার ছিল না,
3-4 বছর হলে ওনার সমস্যা ছিল না, কিন্তু যারা ভাই হারিয়েছেন, বোন হারিয়েছেন, আমাদের গায়ে যাদের গুলির দাগ আছে, আমরা যারা দিনের পর দিন জেলখানায় কাটিয়েছি, আমাদের বিচারটা আমাদের দেখা দরকার ছিল। এটা জাহেদের সাথে আমাদের মিলবে না, এটাই স্বাভাবিক, ঠিক আছে? শেখ হাসিনা যেরকম চান যে তার কোনো মানে দোষ তাহলে নাই। তো 5ই আগস্টের পর দিলে এই বিচারটা মানে সাথে সাথে যদি একটা রায় হতো বা একটা বিচার বলে দেওয়া হতো, কারণ তখন এই বিষয়গুলো জলজ্যান্তই ছিল যে এতগুলো মানুষ চোখের সামনে মারা গেছে, তাহলে তো আরো বেশি আপনাদের মানে সবার ভুক্তভোগী যারা আছে তাদের সবার আরো বেশি মানে সন্তোষ হতো না হ্যাঁ, হতো তাতে? তো, হয়েছে তো। আপনি যখন শেখ হাসিনাকে গণভবনে ঘেরাও করেছিল, মানুষ কেন ঘেরাও করেছিল? হুম। রায় কার্যকর করার জন্য তো ঘেরাও করেছিল। শারমিন, আপনি এটা বুঝবেন না, আপনি যেহেতু ছিলেন না, আপনার গায়ে যেহেতু আঘাত লাগে না, আপনি সেই দুঃখটা বুঝবেন না। আপনি বলেন, জাহেদ কি এখন বলবে যে গণভবন আক্রমণ করা সঠিক হয় নাই, এটা আন্তর্জাতিক স্ট্যান্ডার্ডে হয় নাই? জাহেদ কি সেটা বলছেন? কখনো বলবেন? সেটা তো আসলে বলবেন না। আদালতের বাইরে, সেটা তো আদালত হ্যাঁ, না মানে না না, সেই সময় তো। আপনারা এই যে নানা ধরনের ঘোরপ্যাচ দিচ্ছেন না আপনারা, এটা আপনারা না না, দিতেই ঘটবে থাকবেন। না। এটা 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 আপনারা ঘোরপ্যাচ দিবেন। জাহেদ, আমাকে একটু বলতে দেন প্লিজ। হ্যাঁ, বলেন বলেন, জি। আমি এই জন্য বলছি, আপনার সাথে আমার কখনো মিলবে না। ওই যে বলছে না যে আপনার সাথে কখনো মিলবে না, আপনি পত্রিকায় কলাম লিখেই আপনার দায় সেরেছেন, ঠিক আছে? সুতরাং এটা মনে রাখতে হবে যে যে ক্ষতি হয়েছে, যে হারিয়েছে, যে সেদিন নেমে আপনার গণভবন ঘেরাও করতে গিয়েছে, তার সাথে শারমিন বা ডাক্তার জাহিদের কখনো মিল হবে না। সুতরাং এটা আপনাকে, আপনি যে বলছেন শারমিন যে ওই দিনই করা দরকার ছিল, হ্যাঁ ওই দিন করেছে তো। ওই দিনই তো মানুষ সব জায়গায় ঘেরাও করে ফেসিবাদের প্রত্যেকটা জায়গা আঘাত করেছে মানুষ। আমরা যারা জেলে ছিলাম, বেশিরভাগ লোক আমরা জেলে ছিলাম, কিন্তু সাধারণ মানুষ নেমে এসেছে। কিন্তু আপনাকে বুঝতে হবে, এটা গণ অভ্যুত্থান, এটা গণহত্যার প্রতিবাদে, গণহত্যার রায়ে। আপনার কি মনে নাই এই যে এই যে আপনি 25শে মার্চের গণহত্যার বিরুদ্ধে মানুষ যুদ্ধে নেমেছে? আপনাকে এটা বুঝতে হবে। আপনারা সাধারণভাবে বিষয়টাকে দেখছেন, এটা হচ্ছে সংকট। আপনারা আওয়ামী লীগকে একটা সাধারণ পরাজয় হিসেবে দেখছেন। এটা সাধারণ পরাজয় না, এটা হচ্ছে একেবারে একটা জাজ্জল্যমান গণহত্যা, যার কারণে একদম এখানে একদম জনাব একটা, মুজিবুর রহমান মঞ্জু, যার কারণে গণ শুনেন, অভ্যুত্থান আমাকে বলতে দেন, আপনি আমাকে বলছেন যে একটু গণ বলতে দেন, অভ্যুত্থান। আচ্ছা বলেন। আমাকে বলতে দেন। সেটা হচ্ছে যে এটা হচ্ছে একটা গণ অভ্যুত্থান, এবং এটার ভিত্তিতেই একটা আপনার ট্রাইব্যুনাল হয়েছে, এবং ট্রাইব্যুনালের দায়িত্বই ছিল যে যেহেতু জাজ্জল্যমান প্রমাণগুলো আছে এটা করা। এখন যেটা আসেন, ডাক্তার জাহেদ যেটা বলছেন এনএফসেনশিয়া বিচার হবে না, বিশ্বখ্যাত আইনজীবী, তো বিশ্বখ্যাত আইনজীবী আনেন আপনি, এখানে তো রাখাই আছে, প্রভিশনে রাখা আছে, আপনি ইন্টারন্যাশনাল লয়ার আনতে পারবেন। আপনি শেখ হাসিনাকে কালকে হাজির করেন, শেখ হাসিনা, আসাদুজ্জামান কামাল কালকে এসে আত্মসমর্পণ করে পৃথিবীর শ্রেষ্ঠ শ্রেষ্ঠ আইনজীবীদেরকে নিয়ে এসে ডিফেন্স করুক, অসুবিধাটা কোথায়? আমি তো কোনো অসুবিধা দেখছি না এখানে, কোনো অ্যামনেস্টিরও আর কোনো মানে ইয়া থাকার কথা না। অ্যামনেস্টি প্রয়োজন, নিজেও তারা এখানে আইনজীবী দেখ, সেটার সাথে তো কোনো কথা নাই। কথা হচ্ছে, আমি যে কথাটা বলেছি যে আপনার যে প্রশ্নটা উঠছে যে পরবর্তী সরকার বিচারটা কিভাবে করবে, কারণ এই সরকারের একটা, এটা ছিল একটা আপনার বলা যায় যে এটা দায়িত্ব তার, যে এতগুলো গণহত্যার, এতগুলো রক্তের মধ্যে দিয়ে সে এসেছে, এটার একটা প্রপার বিচার করবে। আমি তো আপনাকে প্রথমেই বলেছি, এটা যেহেতু রাজনৈতিক বিষয়, এখানে বিচার নিয়ে প্রশ্ন থাকবেই। আপনি চুল চেরা নানা ধরনের প্রবলেম তুলবেই, আপনি একজন আইনজীবী হেসেছে এটাও একটা কারণ হিসেবে তুলবেই। যারা এই বিচারকে প্রশ্নবিদ্ধ করতে চাইবে, যারা এই বিচারটা আদতে মন থেকে শেখ হাসিনার ফেসিবাদকে তারা মানে চায় যে সে আশ্রয় প্রশ্রয় থাকুক, তারা কোনো না কোনো ভাবে এটাকে প্রশ্নবিদ্ধ করবে। আমার কথা হচ্ছে যে এখানে যতগুলো ডকুমেন্টারি এভিডেন্স এসেছে, সেই এভিডেন্সের আলোকে এটা পরিষ্কার যে শেখ হাসিনা এই গণহত্যার নায়িকা, এবং তিনি এটা করেছেন। আর যারা প্রশ্নবিদ্ধ করতে চাইবে, ওরা করতে চাইবেই, এরা করবেই। সুতরাং এটাতে জি, কিছু আসে যায় না। কেন তাহলে ডেভিড বার্গম্যানরা প্রশ্নবিদ্ধ করছেন, মানে সেই প্রশ্নটা আছে, তারা কি মানে এটি চান ফ্যাসিবাদকে কোনোভাবে প্রমোট করার জন্য? আপনি ভাই, প্রশ্ন করছেন জনাব মুজিবুর রহমান মঞ্জু, আপনি প্রশ্ন করছিলেন যে গণ অভ্যুত্থান কি কোনো ডেভিড বার্গম্যানের তো ট্রাইব্যুনালে ছেলে মারা হয়েছে? যায় নাই, গণ ডেভিড অভ্যুত্থান বার্গম্যানের তো রক্ত পড়ে নাই, ডেভিড বার্গম্যানকে